প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক কাল, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেয়া, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির আসন ভাগাভাগির তথ্য ভিত্তিহীন, বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামায়াতের নিবন্ধনের আপিলের রায় আজ। 2025-2026 অর্থ বছরের বাজেট ঘোষণা কাল। থাকছে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব, ঢালাও সুযোগ থাকবে না কালো টাকা সাদা করার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে। নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার যেমন অনেকের আছে, তেমনি পক্ষে বলার অধিকারও আছে বিএনপির। এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়নাঘরে জীবন কাটিয়েছেন 17 বছর, তাদেরকে দেশবিরোধী বানানো হচ্ছে। তিনি বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরেই হয়েছে। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে শাহজাহানপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন। এছাড়া গ্যান্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও তবরক বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সরকারের প্রতি ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ গ্রহণ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সারোয়ার, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মুঈন খান বলেছেন, যারা চোরা পথে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন চায় না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, তারা নির্বাচনকে ভয় পায় কারণ তারা জনগণকে ভয় পায়। তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না। ডক্টর মুঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। 5 আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তার বিরোধিতা করছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে, বিএনপি সততার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সবভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। এটা তাদের কাছেই অপরাধ,
তারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইলে সমালোচনা করে যারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এই ধরনের বক্তব্য দেয়া মানে রাষ্ট্রকে হুমকি দেয়া, বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। শনিবার সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যারা ক্ষমতার লোভে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে গেলে বাংলাদেশ গভীর সংকটে পতিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে চায়। এনসিপি কোনো ঐক্য করলে তা করবে জুলাই সনদের ভিত্তিতে, আসন ভাগাভাগির ভিত্তিতে কোনো ঐক্য করবে না। এই যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিচার চায়। আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই, যদি কানে আপনারা তুলু দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? এদিকে যেনতেন প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করে বলেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশা হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তরুণ নেতৃত্বকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক কর্মশালার উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তরুণদের লোভ ও ক্ষমতার মোহ থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে 250 যানবাহন কিনতে সহায়তা দেবে। বন্ধ হবে ফিটনেসবিহীন গণপরিবহন। ঢাকার আশপাশে ইটভাটা বন্ধ করে দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন। গণতন্ত্র সংস্কার এবং জুলাই হত্যার বিচারকে মুখোমুখি দাঁড় না করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেন, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ড্যামরায় থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবে না বিএনপি। এর আগে রাজধানীর রায়সাহেব বাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন ইশরাক হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় ইশরাক হোসেন বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচার এবং সংস্কার কোনো কিছুই দৃশ্যমান করতে পারেনি। সংস্কারের কথা বলে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করলে ভবিষ্যৎ ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। 15 বছর বিএনপি আন্দোলন করে গিয়েছে। কেন আন্দোলন করেছে? আমাদের 4-5 হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এমনি এমনি তো আমরা এত ত্যাগ আমরা করি না, আমরা এই ত্যাগ করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতএব এই গণতন্ত্র নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটাকে ভবিষ্যতে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশে বিচারও চলবে, গণহত্যার সংস্কারও চলবে, কিন্তু সেটার সাথে নির্বাচনকে, গণতন্ত্রকে সাংঘর্ষিক করা যাবে না, মুখোমুখি করা যাবে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন তিনি। এছাড়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের আজকের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলেও জানান তিনি। এর আগে 12 মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশদাতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামাত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 আগস্ট সরকার জামায়াতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামাত আপিল বিভাগে নিবন্ধন মামলাটির আবারও শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। 2025-2026 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের চেয়ে ছোট হচ্ছে। তবে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ, ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ছে, জ্বালানি খাতে থাকবে প্রয়োজনীয় ভর্তুকি। বাজেট নিয়ে বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, এবার অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বরাদ্দ পাবে না, ঢালাও সুযোগ থাকবে না কালো টাকা সাদা করার। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবার বাজেট হবে বাস্তবতার নিরিখে। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট হবে, রিভাইজ বাজেটের কাছাকাছি, অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেইন, ব্যবসা বান্ধব, এবার সব ব্যবসায় সমভাবে উপকার হবে তা না, যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া, আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে। যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো, আগে একটু কম ছিল ওটাকে একটু বাড়াবো, যারা একটু এনকারেজ যারা লিস্টেড কোম্পানিতে যায়। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স কমিয়ে দেবো, নাকি মিটিংয়ে আমি সেদিন বলেছি, যত সম্ভব কম কনস্ট্রাকশনের দিকে যান।
হাসপাতাল তৈরি করছেন, আপনার ডাক্তার নাই, যন্ত্রপাতি। এই নরসিংদী একটা বিরাট হাসপাতাল রয়েছে, এখনও হ্যান্ড ওভারে করতে পারছে না, বিকজ ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই। তো ওই হাসপাতাল মানে কয়শো কোটি টাকা খরচ করলেন। রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে হাসপাতাল, এইটা একই অবস্থা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে জানান অর্থ উপদেষ্টা। সোশ্যাল ভাতাটা কিছু বাড়াবো, খুব যে বাড়িয়ে দেবো তা না, তো মার্জিনাল হলে আমরা বাড়াচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলো ভাতা আছে না সোশ্যাল ওয়েলফেয়ার, সেগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গু পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। এবারও করমুক্ত আয়সীমা বাড়ানোর জোর দাবি আছে। অর্থ উপদেষ্টাও সে দাবিকে যৌক্তিক মনে করেন। একটু বাড়াতে হবে, কিন্তু খুব বেশি বাড়ানো যাবে, কারণ আমরা যখন এই যে রিটার্নগুলো আসছে প্রায় 18 লক্ষ, তাই না, দেখা গেল 2/3 জিরো, এখন 2/3 জিরো কর দেয়। চিন্তা করেন, বেশিরভাগই কর দেয় না। কার 3.5 লক্ষ টাকা নাই? একটা রিক্সাওয়ালারা তো যদি 25,000 বা 30,000 ধরে, তো রিক্সাওয়ালার তো ট্যাক্স হচ্ছে না, কিন্তু বেশিরভাগই লোকই যার বেতন মাসেই 30,000 টাকা, 40,000 টাকা, তাদেরও জিরো ট্যাক্স। অতএব চট করে ইসে করা, তো ওখানে কিছু দেবো, এবং মার্জিনাল ইসেগুলো একটু কম হবে, মিনিমাম ট্যাক্সগুলো। তো মিনিমাম ট্যাক্স আমরা একটা ঠিক করেছি, এই যে থ্রেশহোল্ড ইসে করলে একটা মিনিমাম একটা ট্যাক্স একটু দিতে হবে। জানান ভর্তুকিতে জ্বালানি মূল্য স্থিতিশীল রাখতে চায় অন্তর্বর্তী সরকার। চট করে জ্বালানির দাম বাড়াবার আমাদের প্ল্যান নাই, এর মধ্যে আমরা চেষ্টা করবো জ্বালানি রেঞ্জে আনে বেশি দামে, সেটাকে যেন সাশ্রয় দিতে পারে। ওখানে বিরাট একটা সাবসিডি লাগে, ইনফ্যাক্ট জ্বালানির সাবসিডি সবচেয়ে বেশি। অপ্রদর্শিত অর্থ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানান অর্থ উপদেষ্টা। তা কালো টাকা একটা যে ঢালাই সুযোগ ছিল সেটা তো এমনি থাকবে না। আর একটা আমরা ঠিক ডিরেক্টলি কালো টাকাটা আমরা চিন্তা ভাবনা করছি যে অনেকের কালো টাকা জেনারেট হয় ল্যান্ড ট্যান্ড বিক্রি করে, যেটা প্রাইসটা ইজ আর্টিফিশিয়াল। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর 2025-2027 মেয়াদের পরিচালক নির্বাচনে বিশাল জয় পেল বিজিএমইএ নির্বাচনী প্যানেল ফোরাম। 35টি পরিচালক পদে 31 জনই জয়ী ফোরামের, মাত্র 4টিতে জিতেছে মূল প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ। পরবর্তী সভাপতি হচ্ছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে 25টিতে জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা, আর চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জয়ী হয়েছেন 6 জন। এর ফলে এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। শনিবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীকাল এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন। 35 পরিচালক পদে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন 76 জন। নির্বাচনে 1864 জন পোশাক মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। নোয়াখালীর ভাসানচর থেকে 39 যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে 5 জন। শনিবার বিকেলে হাতিয়ার মেঘনা নদীর করিমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভাসানচর থেকে 3 জন পুলিশ সদস্য, 6 জন রোহিঙ্গা রোগী, 4 জন আনসার সদস্য ও 22 জন বিভিন্ন এনজিও কর্মী সহ 39 যাত্রী নিয়ে ট্রলারটি ছাড়ে। এ সময় ঝোড়ো আবহাওয়া ও নদীর বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের 33 যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক কাল, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেয়া, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির আসন ভাগাভাগির তথ্য ভিত্তিহীন, বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামাতের নিবন্ধনের আপিলের রায় আজ। 2025-2026 অর্থ বছরের বাজেট ঘোষণা কাল। থাকছে কর বাড়ানোর এক গুচ্ছ প্রস্তাব। ঢালাও সুযোগ থাকবে না কালো টাকা সাদা করার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।